সুপ্রভাত। আজকে আবার একটি নতুন অধ্যায় নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। ক্লাস দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি গল্প, অদল বদল। পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল খুব গুরুত্বপূর্ণ একটি গল্প। এই গল্প থেকে নম্বর তোলা খুব সহজ, এবং শুধু নম্বর তোলা নয়, আমাদের বাস্তব জীবনে এই জাতীয় গল্পের প্রয়োজনীয়তা ভীষণ 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 পরিমাণ আছে। এই গল্পের মধ্যে আমাদের কিছু শিক্ষা দেওয়া হবে, আমাদের বলতে ছাত্র সমাজ একটা শিক্ষা লাভ করবে। তাই নম্বর পাওয়ার জন্য সাহিত্য পাঠ করা হয় না, নিজের চরিত্র গঠনের জন্যই সাহিত্য পাঠ করা হয়। তা সেই চরিত্র গঠনের ক্ষেত্রে এই গল্পটি একটি গুরুত্বপূর্ণ গল্প হয়েই থাকবে। আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে বহু ভাষাভাষীর মানুষ আছে, বহু ধর্মের মানুষ আছে, অর্থাৎ আমাদের দেশটা বহু শ্রেণীতে বিভক্ত হয়ে আছে। তা সত্ত্বেও ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য আছে। এই ঐক্যটাই আমাদেরকে একত্রিত করে রাখতে সক্ষম হয়েছে। কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলিম হতে পারে, কেউ গুজরাটি হতে পারে, কেউ বিহারি হতে পারে, কেউ বাঙালি হতে পারে, কেউ গুজরাটি হতে পারে, কেউ পাঞ্জাবি হতে পারে। সকলের সংস্কৃতিটা কিন্তু আলাদা। খাওয়া দাওয়া, পোশাক আশাক, আচার আচরণ, সামাজিক সংস্কার, সংস্কৃতি সব আলাদা আলাদা আছে। তো এই বিষয়গুলোকে অনুভব করে মধ্যশিক্ষা পর্ষদ আমাদের এই পাঠ্য বইয়ে, আমাদের যে পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন, সেই পাঠ্য বইয়ে কিছু ভারতীয় গল্প দেওয়ার চেষ্টা করেছেন। আমরা বাংলা গল্প সবসময় পড়ছি, সারা জীবন ধরে পড়ে আসছি, ছোটবেলা থেকে বাংলা গল্প, বাংলা কবিতা পড়ে আসছি। কিন্তু এই মাধ্যমিক স্তরে এসে আমাদের ভারতীয় গল্প এবং বিদেশি কবিতা পাঠ করতে হয়েছে। তার কারণ এটাই যে পৃথিবীটা বিশাল বড়, আমরা কুয়োর ব্যাঙ হয়ে থাকবো না, আমরা বিশাল বড় জগৎটাকে জানবো, সাহিত্যের মধ্য দিয়েই জানবো। তো এখানে আমরা পেয়েছি অদল বদল, পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প। এই পান্নালাল প্যাটেল হলেন গিয়ে গুজরাটি ভাষার সাহিত্যিক। গুজরাটি ভাষায় তিনি তার সাহিত্য রচনা করেছেন। যদিও তার জন্ম হয়েছিল রাজস্থানে, কিন্তু গুজরাটি তার ভাষা, সেই ভাষাতে তিনি সাহিত্য রচনা করেছেন এবং ভারতবর্ষের বিখ্যাত হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথ যেমন তার নিজের অঞ্চল ছাড়িয়ে করে, অঞ্চল বলতে বাংলাদেশ ছাড়িয়ে করে সারা ভারতীয় হয়ে উঠেছেন বা বিশ্বের হয়ে উঠেছেন, এবং পান্নালাল প্যাটেল লোক আমাদের ওই গুজরাটি পরিমণ্ডলকে ছেড়ে করে ভারতীয় হয়ে উঠেছেন। এটার একটি গল্প আমাদের এই দশম শ্রেণীতে পাঠ্য আছে, অদল বদল। এই অদল বদল গল্পের মূল বিষয়বস্তুর মধ্যে দুটো জিনিস আমরা পাবো, দুটো বা তিনটে জিনিস পাবো। এক হচ্ছে গিয়ে এবং প্রধান যেটা বলা যেতে পারে বন্ধুত্ব। বন্ধুত্ব সম্পর্ক গভীর একটা সম্পর্ক। ভালো বন্ধু খুব কম পাওয়া যায় জীবনে। বন্ধু অনেক থাকে, কিন্তু ভালো বন্ধু খুব কম থাকে আমাদের জীবনে। যার জীবনে ভালো বন্ধুর সংখ্যা যত বেশি, সে জীবনে তত বেশি সফল, বা তার বিপদের দিনে তার পাশে থাকার লোক সংখ্যাও তত বেশি। এই বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু আমি কেমন তার উপর নির্ভর করি বন্ধুত্বটা গড়ে ওঠে। অপরে কেমন তার উপর নির্ভর করে বন্ধুত্ব গড়ে ওঠে না। আমি যদি ভালো হই, তাহলে আমার কাছে অনেক ভালো ভালো বন্ধুর আধিক্য ঘটবে। আমি যদি নিঃস্বার্থপর হতে পারি, স্বার্থহীনভাবে দিয়ে যেতে পারি, তাহলে আমার কাছে কিন্তু ভালো বন্ধুরা থাকবে। আমি যদি স্বার্থপর হয়ে উঠি, আমি যদি অর্থলোভী হয়ে উঠি, আমি যদি নিজেকে ছাড়া অন্য কাউকে না চিনতে পারি, অন্য কারো কথা না ভাবি, তাহলে আমার জীবনে কিন্তু বন্ধু থাকবে না। কিন্তু এখানে আমরা সেইরকম একটা গল্প পাবো যে ভালো বন্ধুর সহাবস্থান, মানবতার সহাবস্থান, সেটাই। আবার একটা বিষয় আছে ধর্মের বিষয়, হিন্দু মুসলিমের বিষয়। আমাদের ভারতবর্ষ বর্তমানে বা অতীতেও বারবার ধরে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বেঁধে যাওয়ার
সম্ভাবনা দেখা দেয় ভারতবর্ষে। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই দাঙ্গাগুলো সংঘটিত হয়। দুই ধর্মের মধ্যে ভেদাভেদ, এর পেছনে প্রেক্ষাপটের কারণ কিন্তু অশিক্ষা। যখন যেখানেই দাঙ্গা হোক না কেন, তার প্রধান কারণ কিন্তু অশিক্ষা। আমরা যদি সঠিক শিক্ষাটা লাভ করতে পারি, তাহলে আমরা কিন্তু হিন্দু হয়ে মুসলমানকে বা মুসলমান হয়ে হিন্দুকে ঘৃণার চোখে দেখব না। কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই ঘৃণ্য একটি সামাজিক পরিমণ্ডল গড়ে ওঠে, যেখানে হিন্দুরা মুসলমানদের অবিশ্বাস করতে আরম্ভ করে, মুসলমানরা হিন্দুদের অবিশ্বাস করতে আরম্ভ করে, এবং দুই পক্ষের মধ্যে একটি দ্বন্দ্ব এবং মারামারি পর্যন্ত লেগে যায়, খুনোখুনি পর্যন্ত হতে থাকে, যেটা একদম অনুচিত কাজ। এই অশিক্ষার কারণেই কিন্তু হয়। আমি হিন্দু, সে মুসলিম, আমাদের দুজনের মধ্যে কি মিল হতে পারে না? কেন পারবে না? দুজনেই তো মানুষ, এই ভারতবর্ষের মানুষ। আমরা একই বাতাসকে আমরা দুজনেই গ্রহণ করছি, একই মাঠের ফসলকে আমরা দুজনেই খাচ্ছি, সব কিছুই আমাদের মধ্যে এক। তাহলে ধর্ম, জন্মগতভাবে আমি একটা হিন্দু ধর্ম পেয়ে গেছি আর তুমি একটি মুসলিম ধর্ম পেয়ে গেছো, তার জন্য কিন্তু আমাদের ভেদাভেদ হতে পারে না, কখনোই ভেদাভেদ হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আমার জীবনে যখন পড়াশোনার সময় অনেক মুসলিম বন্ধুর সান্নিধ্য লাভ করেছি এবং দেখেছি তারা আমাদের মতোই, আমার হিন্দু বন্ধুদের মতোই একই রকম আচরণ করে। আমার দুঃখে তারা দুঃখ পায়, তাদের দুঃখে আমি দুঃখ পাই। অর্থাৎ কোনো রকম বিদ্বেষ বা অবিশ্বাসের কোনো জায়গায় কিন্তু কোনো সময় থাকে না, যদি শিক্ষাটা পেটে থাকে। আমরা একই কাপের চা দুজন ভাগ করে খেয়েছি, সবাই মিলে, কিন্তু ওরা মানুষ, মানব ধর্মটা আমাদের সবচেয়ে বড়। তাই সেই রকম আছে ধর্মের কথাও আমাদের এই গল্পের মধ্যে আসবে। এই ইউটিউব মারফত পড়াতে গেলে বেশি কিছু ব্যাখ্যা করার, কোনো গল্প করার অবকাশ থাকে না, এটা একটি সমস্যা আমাদের ক্ষেত্রে। আমরা সরাসরি গল্পে চলে যাই। অদল বদল পান্নালাল প্যাটেল। হোলির দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত আর ইসাব ওদের কাছে। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা। রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে ওদের বাড়ি দুটোও মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সব এক রকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা, মা আর ভাই তিনজন রয়েছে, আর ইসাবের আছে শুধু তার বাবা। দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক, তোরা দুজনে পুষ্টিকর তো দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান? আর একটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকাল। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। কি পেয়েছি? একদম গ্রাম্য একটি চিত্র, যেটা খুব কমন একটি পরিচিত একটি ছবি, যে হোলির দিন বিকেলবেলায় যখন সূর্য ডুবতে বসেছে, সে সময় দুই বন্ধু হাত ধরাধরি করে এসছে নিম গাছের তলায়। ওদের পাড়ার মোড়ে একটা নিম গাছ আছে, গ্রামের মোড়ে, সেই মোড়ে এসছে। দুই একটা বেদি বাঁধানো থান আছে, সেখানে এসে বসেছে এবং বাকি ছেলেরা খেলাধুলো করছিল। বাকি ছেলেরা বলতে ধুলো ছোড়াছুড়ি করছিল। এদের বয়স কত হবে? 10-12 মধ্যেই হবে, বয়সের কথা উল্লেখ নেই। তা ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল, মানে ওইরকম কম বয়সী হবে। সেই সময় হাত ধরাধরি করে আসার মধ্যে একটা কিন্তু আত্মিক টান অনুভব হয়। এমনিতে আমরা কি হই, বড়রা, চলো তুমি তোমার মতো হাঁটো, আমি আমার মতো হাঁটছি, বন্ধুত্ব থাকলেও হাঁটো, হাত ধরাধরি করে হাঁটছি, একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে থাকবো,
একেবারে বিপদে পাশে থাকবো, সেই বার্তা নিয়ে ওরা এসে উপস্থিত হলো এই নিম গাছের তলায়। কিন্তু দুজনের সবকিছুই একই রকম, পোশাকটা দেখে করে, বাইরের পোশাকটা দেখে করে বোঝা যাচ্ছে এই দুজনের সবকিছুই একই রকম, একই কাপড়, একই মাপ, একই রকম ডিজাইন করা, সুন্দর লাগছে দেখতে। দুজনের বাড়িটাও একই, দুজনে একই স্কুলে পড়ে, একই ক্লাসেও পড়ে, দুজনের বাড়িটাও রাস্তার এপার আর ওপার। দুজনের বাবাই খুব গরিব এবং বিপদে আপদে পড়লে মহাজনের কাছে সুদে ধার নিতে হয়, মানে অর্থনৈতিকভাবে দুর্বল এবং তফাৎ বলতে একটাই জিনিস আছে যে অমৃতের বাবা মা এবং এক বোন, এই 3 ভাই রয়েছে, বাবা মা আছে, 3 ভাই আছে অমৃতের। আর ঈশাবের কিন্তু কেউ নেই, কেবল বাবা আছে, তার মা মারা গেছে, তার ভাই বোন বলে কেউ নেই, সে একা। এই একা জীবনের অনেক কিছু অতৃপ্তি থাকে জীবনে, ভালোবাসাটা ভাগ করে নেওয়ার জায়গা থাকে না সেভাবে। ঈশাবের জীবনে কিন্তু সেরকম, ঈশাবের জীবনটা সেরকম। তাই সে যখন অমৃতকে পেয়েছে কাছে, তখন তাকে আঁকড়ে ধরেছে, ভালোবাসাটা ভাগ করে নিতে পারছে। তার 2 বন্ধুই এসছে, শান বাঁধানো ফুটপাতে এসে বসেছে। ওদের একই রকম পোশাক দেখে যে ছেলেগুলো খেলছিল আগে, ওরা বলে উঠলো, আরে বাবা বাবা বা কি ভালো কি ভালো, তোদের একই রকম পোশাক, কি সুন্দর কি সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোরা দেখি তো, তোর একটু কুস্তি লড় তো দেখি, তোর শক্তিটাও একই রকম নাকি দেখি তো, পোশাক একই রকম, বাড়ি পাশাপাশি, সবকিছু একই স্কুলে পড়িস, একই ক্লাসে পড়িস, মারপিট করত। বড় অদ্ভুত প্রশ্ন, বড়ই অদ্ভুত প্রশ্ন। ছোটদের মধ্যে এরকম প্রশ্ন হয়। আর ছেলে বলল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। কিন্তু ঈশাব অমৃতের দিকে তাকালো, ঈশাব অমৃতের দিকে তাকালো। অমৃত কি বললো? দৃঢ়স্বরে বললো, না, মা তাহলে ঠ্যাঙাবে আমাকে, কিন্তু আমি যদি নতুন জামাটা ধুলোবালি করে নিয়ে যাই, মা আস্ত রাখবে না। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিল, নতুন জামা পরার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। নতুন জামা পরার জন্য কি কাণ্ড করেছিল, এটা আন্ডারলাইন মারবে। নতুন জামা পরার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, পেন ছিঁড়ে আসো, তাহলে কিন্তু তোমার কপালে কি আছে তুমি টের পাবে। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছে। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল, ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছিল, আর তোরটা তো প্রায় নতুনই আছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা কোণের একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে দিয়ে আরো জোরে ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলবার জন্য বললেন, ওরে নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে খুব মেরেছিল, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? বাচ্চাদের বোঝাবার চেষ্টা করছে। অমৃত এতেও পিছু হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু আমাকে ঈশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। ঈশাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, এটা ঈশাবের মা হবে না, এটা হবে অমৃতের মা। অমৃতের মা, ঈশাবের মা তো নেই। ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হল না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তাহলে কি হয়েছে না, অমৃতের একটা নতুন জামা হয়েছিল, সেই জামাটা দেখে করেই ঈশাব
ইসাবের একটা নতুন জামা হয়েছিল, সেই জামাটা দেখে করেই অমৃত তার মায়ের কাছে বায়না জুড়েছে, মা আমাকেও একটা নতুন জামা কিনে দিতে হবে, ওই ইসাবের মতোই। ইসাব যেমন জামাটি পেয়েছে আমাকেও তেমন জামাটাই দিতে হবে। মা বোঝাবার চেষ্টা করে, দেখ বাবা আমাদের তিন ভাই, অত টাকা মানে টাকা পয়সা নেই, নতুন জামা এখন কোথা থেকে কিনে দেবো, বোঝাবার চেষ্টা করছে। না, আমাকে জামা দিতে হবে। আবার বোঝাবার চেষ্টা করে, দেখ ইসাবকে ধান খেতে যেতে হয়, মাঠে কাজ করতে হয়, তার জন্য ওর জামা ছিঁড়ে গেছে, তাই ওর বাবা ওকে কিনে দিয়েছে। জামাটাও তো ছেঁড়া, এই দেখো ধরে করে আঙুল একটা জায়গায় ছেঁড়া ছিল, আঙুল দিয়ে জোর সে টান দিচ্ছে, ছিঁড়ে গেছে। দেখো আমারটাও ছেঁড়া, ওই কিনে দাও, জামা না দিলে আমি যাও। এত কিছু বলে আর ওর মা যখন পারছে না বোঝাতে, তখন বললো যা তুই তোর বাবাকে কি বলবি যা। কিন্তু আমি জানতো যে মা না বললে বাবা কিছুই দেবে না, যদি সে জানতো। তাই সে কি করলো, স্কুলে যাওয়া বন্ধ করে দিল, যাবো না স্কুলে। মা আরেকটা কথা ছিল, মার আর কথা, ইসাবের অমৃতের মা ওকে ভয় দেখানোর জন্য বলেছিল, নতুন জামা কিনে দেওয়ার আগে ইসাবকে ওর বাবা প্রচুর পিটিয়েছিল, নতুন জামা লাগবে না, প্রচুর মার খেয়েছে। এ বলছে আমাকেও ধরে রাখো, আমাকে বাঁধো না, বাঁধো, দরজায় বেঁধে দাও বা খুঁটিতে বেঁধে দাও, যে মারো, যত খুশি মারো, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কিন্তু নতুন জামা আমাকে দিতে হবে। মারার পর আমাকে নতুন জামাটি দিতে হবে। ওর মা হাল ছেড়ে দিয়েছে। ওর মা যখন হাল ছেড়ে দিয়েছে, তখন এই কি করলো না, স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, ঘরে ঢোকাও বন্ধ করে দিচ্ছে। মা তো আচ্ছা বিপদে পড়েছে, বলে কেমন ছেলেকে নিয়ে পড়লাম রে বাবা, আচ্ছা বিপদ। দিয়ে অনেক কষ্টে ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে করে নতুন জামা কিনে দিতে রাজি করেছে। নতুন জামা হওয়ার পর ইসাবদের বাড়ির গোয়াল ঘর থেকে অমৃতকে টেনে বার করে নিয়ে এলো ওর মা। সুন্দর সাজগোজ করে এইভাবে জামাটি পেয়েছে। জামা পাওয়ার একটা ইতিহাস আছে, বিশাল বড় ইতিহাস আছে। এই ইতিহাসটা কিন্তু লিখতে হবে। যখন প্রশ্ন হবে নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, তুমি কে, তুমি কি কাণ্ড করেছিল, সে কি কাণ্ড করেছিল বর্ণনা কর, লিখে নেবে, প্রশ্নটা লিখে নেবে। 1+3 4 নম্বরের প্রশ্ন, এই অংশটা লিখতে হবে। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজ। নতুন জামা পরে এসছি, এত কষ্ট করে জামাটি পেয়েছি, বেরোবার সময় মা বলে দিয়েছে, এখন যদি জামা তুমি ময়লা বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে জানো তো, দুর্ভোগ, ভয়ানক দুর্ভোগ। তাই সে কোনো মতেই কুস্তি করতে রাজি ছিল না। আর ইসাবের সাথে তো নয়, ইসাব তার বেস্ট ফ্রেন্ড। আমাদের প্রত্যেকের জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকে। তারপর সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি, কারণ ইসাব তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু, তার সাথে কেন কুস্তি লড়তে যাবো আমি, সে কোনো মতে রাজি ছিল না। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি, ছেলেদের দলের সঙ্গে, ইসাবের সঙ্গে নয়, ছেলেদের দলের সঙ্গেই অমৃতকে বলছে এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতেই বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ইসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হলো। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়ছে এবং কালিয়ার বাবা মা এসে
ওদের পিটুতে পারে বুঝে সবাই যে যেদিকে পারলো পালিয়ে গেল। কি হয়েছে না, লড়তে ইচ্ছে নেই, অমৃতের লড়তে ইচ্ছে নেই, তা সত্ত্বেও কিন্তু ছেলের দল থেকে একজন এসে করে জাপটে ধরে, কালিয়া জাপটে ধরে করে বলছে চল লড়বো, চল খেলবো, তো খেলা, এই লড়াই করাটা ওটা খেলার মধ্যে পড়েছে। জাপটে ধরে অমৃতকে নিয়ে যাচ্ছে ধুলোর মাঠে, গিয়ে করে অমৃত বলছে ছাড় ছাড়, আমি তোদের সঙ্গে খেলবো না, আমার এইসব খেলা ভালো লাগছে না, এখন এই নতুন জামা পরে আমি খেলবো না। কে কার কথা শোনে, বাচ্চারা কত সব বোঝে, মোটেও বোঝে না। সে ছাড়লো তো নাই, ধরে করে ছুঁড়ে দিল ধুলোর মধ্যে, মাঠের মধ্যে যে ধুলো ছিল সেই ধুলোর মধ্যে ছুঁড়ে দিল। এবং বাকি ছেলের দল তখন চিৎকার করতে আরম্ভ করলো, কালিয়া জিতেছে অমৃত হেরেছে, কালিয়া জিতেছে অমৃত হেরেছে। অমৃত লড়াই করতে চাইছে না, তার নতুন জামা। সঙ্গে সঙ্গে কার গায়ে লেগে গেল, ইসাবের গায়ে লেগে গেল ব্যাপারটা। সে সঙ্গে ঘোষণা করলো, আয় তুই আমার সাথে লড়াই করবি, আয়। অমৃত একটু দুর্বল বলে তুই ওর সাথে, বা ও অমৃত দুর্বল বা ওর জামাটা নতুন বলে তুই ওর সাথে লড়াই করতে চাইছিস, তুই আমার সাথে লড়াই করবি, আয়। যখন লড়াই করতে গেল ইসাবের সাথে কালিয়া ভয়ে ভয়ে, যথারীতি ইসাব এমন একটা ল্যাং মেরেছে যে ব্যাঙের মতো চিৎপটাং হয়ে গেছে একদম ধুলোতে। এবং সবাই যখন বুঝতে পারলো কে জিতেছে কে হেরেছে, কিন্তু ব্যাপারটা আর ঠাট্টা তামাশার মধ্যে নেই, ব্যাপারটা ঘোরালো হয়ে গেছে। এটা বুঝতে পেরেই সবাই যে যেদিকে পারলো ছুটে পালিয়ে গেল। আজ এতটা পর্যন্তই হবে, এখান থেকে 2-3টি প্রশ্ন আমি দেবো। তার 1 নম্বর প্রশ্নটা প্রথমেই বলে দিই, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে? বক্তা কে, তুমি কে, সে কি কাণ্ড করেছিল? 1+1+3। 2 নম্বর প্রশ্ন, হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। অমৃত ও ইসাব কারা? তবে চারিত্রিক বৈশিষ্ট্যের যে মিল পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এবং অমিলটিও উল্লেখ করো। মিল ও অমিল আলোচনা করো। 1+3। 3 নম্বর প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ কেন চড়ে গিয়েছিল তার কারণ উল্লেখ করো এবং তারপর সে কি পদক্ষেপ গ্রহণ করেছিল তা লেখো। মেজাজ চড়ার কারণ ও তার ফলাফল। 2+2। এই ছোট ছোট 3টি প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলির উত্তর তোমরা করে আজ সন্ধ্যের মধ্যে পাঠাবে। আর একটা কথা আগের দিন বলেছিলাম যে অনেকেই সহায়িকা সাহায্য নিচ্ছ, কোনো অসুবিধা নেই, অবশ্যই সহায়িকা সাহায্য নিতে পারো, কিন্তু সেই সহায়িকা থেকে হুবহু টুকে দেওয়া নয়, নিজেদের মাথাটাকেও খাটাও। 2-3টে বই রাখতে পারো, একটা বই কেন, একাধিক বই রাখবে সহায়িকা হিসাবে, তারপর নিজের মতো করে তৈরি করবে। প্রত্যেকটা থেকেই পড়বে, কিন্তু নিজের মতো করে একটা তৈরি করবেন না। ক্লিয়ার? আগের দিন বলেছিলাম সুমন, সুমনা, ঋষিকেশ, সঞ্জয়, এদের সব নোটগুলো একই রকম। তোমরা নিজেরা ওটা খাটোনি, খালি কোটেশনগুলো মেরেছো। প্রথম 10 লাইন তোমরা হুবহু বই থেকে দিয়ে দিয়েছিল, তাই বলেছিল। ঠিক আছে, আজ এই পর্যন্তই। অনেক প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে মাঝখানে, আজ এই পর্যন্তই।